আওয়ার ক্যাজুরিনা ট্রি এর দ্বিতীয় পার্ট আজকের ক্লাসে হবে। তোমরা যারা প্রথম পার্টের ক্লাসটা দেখোনি, যারা অনলাইন ক্লাস করছো, অবশ্যই প্রথম পার্টের ক্লাসটা দেখবে। খুব দারুণভাবে ওখানে সমস্তটা বলেছি এবং প্রথম দুটো স্ট্যাঞ্জা ভীষণভাবে বিস্তারিতভাবে বলেছি। ওখানে রাইম স্কেল বলা হয়েছে, বিষয়বস্তু রিলেটেড অনেক কিছু বলা হয়েছে। তাই সবার আগে ওই ক্লাসটা করে তারপরে এই ক্লাসটা। আজকে আমরা দ্বিতীয় পার্টে 3টে স্ট্যাঞ্জা এবং পুরো ক্যাজুরিনা ট্রিটা কমপ্লিট করব। খুব ভালোভাবে মন দিয়ে ক্লাসটা করো। দেখো, এই টেক্সটে কিন্তু প্রত্যেকটা লাইন তুমি পড়ে সহায়িকা বই থেকে বাংলা মানে খুঁজলে ঠিকঠাক বলতে পারবে না। এর গভীর অর্থ বুঝতে হবে, কারণ এখানে সেই বাচ্চাদের কবিতা বা গল্পের মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে একদম সুন্দরভাবে সব রয়েছে, তুমি বাংলা মানে বলছো এমনটা নয়, অনেক কিছু রয়েছে এটার মধ্যে। তাই আমি কিন্তু এই মাত্র 5টা স্ট্যাঞ্জার এই মানে কবিতাটা আমি কিন্তু দুদিনে করাচ্ছি, কারণ আমি যাতে ডিটেলসে গভীরভাবে বোঝাতে পারি, যাতে এই টেক্সট থেকে একটাও শর্ট কোশ্চেন তোমার মিস না হয়। কোনো এমসিকিউ মুখস্থ করতে হবে না, আমি বলছি, কথা দিচ্ছি। যদি ক্লাসটা আমার মন দিয়ে করো, কোনো এমসিকিউ মুখস্থ করতে হবে না, তোমাকে দিলেই তুমি পারবে। আগের ক্লাসটা আগে দেখে নাও, ওই দুটো স্ট্যাঞ্জা থেকে যে কোনো প্রশ্ন আসলে পারবে, কারণ ক্লাসটা আগেরটা এমনভাবে করা হয়েছে, প্রত্যেকটা লাইন খুঁটিয়ে করা হয়েছে। এই ক্লাসটাতেও তাই হতে চলেছে, প্রত্যেকটা লাইন ওয়ার্ড খুঁটিয়ে আমি বলছি। তো ভালো করে ক্লাসটা করলে নো এমসিকিউ মুখস্থ কমপ্লিটলি পারবে, কথা দিচ্ছি তোমাদেরকে। দেখো, তৃতীয় স্ট্যাঞ্জায় তোমাদের তো আগের দিন বলাই হয়েছে প্রত্যেকটা স্ট্যাঞ্জায় 11টা করে লাইন রয়েছে এবং রাইম স্কেল রয়েছে, যেখানে এ বি বি এ, সি ডি ডি সি, তারপর ই ই ই, রাইম স্কেল সব বলা হয়েছে। এবং ফিগার অফ স্পিচও আগের দিন আলোচনা করেছি, আজকেও ফিগার অফ স্পিচ বলবো। আমি ফিগার অফ স্পিচ গুলোকে এরকম আন্ডারলাইন করে রেখেছি, সমস্তটা দারুণভাবে বলবো। শুধু ধৈর্য চাই এবং কথা দাও ক্লাসটা মন দিয়ে করবে, তাহলে সমস্তটা পারবে, সমস্তটা। দেখো, 3 নম্বর এই স্ট্যাঞ্জাটাতে আমরা যেটা পাবো, আমাদের লেখিকা ভালো মতো বুঝতে হবে। প্রত্যেকটা স্ট্যাঞ্জায় কিন্তু দেখানো হচ্ছে যে কোথায় কি হচ্ছে বা কি সম্পর্কিত বলা হচ্ছে। যদি রিলেট না করতে পারো তাহলে হবে না, যে এই ওয়ার্ড বা এই লাইনটার বেঙ্গলি মিনিং পাচ্ছি কিন্তু আগের সাথে আমি রিলেট করতে পারছি না, রিলেট করতে হবে। এই স্ট্যাঞ্জায় 3 নম্বর স্ট্যাঞ্জায় লেখিকা মেনলি যেটা করেছে সেটা হচ্ছে, তিনি তার এই গাছের কথা মনে করছে, মানে গাছের মধ্যে দিয়ে তিনি তার ভাই বোনদের, ঠিক আছে, ওই যে ভাই বোনের যে কথা আগের দিন আমি বলেছিলাম, আরু আর আবজু, তাদের সম্বন্ধে তিনি তার মানে তাদের স্মৃতিচারণা করছেন, যে গাছটার মধ্যে দিয়ে তাদের কথা আমাদের লেখিকার মনে পড়ছে। বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিকেন্স। দেখো, শুধুমাত্র তার ম্যাগনিফিকেন্সের জন্যই নয়, ম্যাগনিফিকেন্স মানে মহিমা, তাহলে নট বিকজ এটাই কারণ নয়, গাছটার মহিমার জন্যই নয়। কি নয়, কি নয়, আগে পরের লাইনটা পড়তে হবে। দেখো, ডিয়ার ইজ দ্য ক্যাজুরিনা টু মাই সোল। ডিয়ার মানে প্রিয়, ক্যাজুরিনা গাছটা টু মাই সোল, আমার আত্মার এত প্রিয়। শুধুমাত্র তার মহিমা, তার সৌন্দর্যের জন্যই যে সে আমার এত প্রিয় ক্যাজুরিনা গাছটা, তা কিন্তু নয়। তাহলে কি এমন কারণ ক্যাজুরিনা গাছটা লেখিকার এত কেন প্রিয় হলো? বিনিথ ইট উই হ্যাভ প্লেইড। বিনিথ মানে নিচে, হ্যাঁ, ইট মানে এখানে ক্যাজুরিনা গাছটার কথা বলা হচ্ছে। তো এই গাছটার নিচে আমরা খেলা করতাম। মনে করো, তুমি তোমার ছোটবেলার কোনো বন্ধু বা প্রিয় আপনজন যদি হারিয়ে যায়, তো তার সাথে তুমি যে জায়গাটায় সময় কাটাতে, সেই জায়গাটায় গেলেই সেই মানুষটার কথা মনে পড়বে না? লেখিকা বলছে গাছটা সুন্দর বলেই যে গাছটার কথা আমার মনে পড়তো এমনটা নয়। গাছটার কথা আমার কেন মনে পড়তো? কারণ গাছের কাছে গেলেই তো আমার আমার সেই প্রিয় ভাই বোনদের কথা মনে পড়ে যেত। তাই বলছে উই হ্যাভ প্লেইড, আমরা খেলা করেছি। দো ইয়ার্স মে রোল, তবু মানে রোল মানে এখানে এগিয়ে যাওয়া, গড়িয়ে যাওয়ার কথা বলছে। কি গড়িয়ে গেছে, কি এগিয়ে গেছে? বছর। যদিও বছরের পর বছর কেটে গেছে, অনেকটা সময় কেটে গেছে, উই হ্যাভ প্লেইড, আমরা খেলতাম এই গাছের নিচে। তো সেই জন্য গাছটা দেখলে আমার ভাই বোনদের কথা মনে পড়ছে। ও সুইট কম্প্যানিয়ন্স, ও এখানে গাছকে সম্বোধন করাচ্ছে, ও সুইট কম্প্যানিয়ন্স লাভড উইথ লাভ ইন্টেন্স, ভালোবাসি তোমাকে, মানে ভালোবাসি তোমাদেরকে গভীরভাবে, মানে ভীষণ ভালোবাসি। তাহলে কম্প্যানিয়ন্স মানে তার সেই ভাই বোন, ঠিক আছে, আবজু আর আরুর কথা বলা হচ্ছে। তো তাদের কথা তার মনে পড়ছে এবং তাদেরকে বলছে খুব ভীষণ ভালোবাসি। তো এখানে আমি একটা ফিগার অফ স্পিচ আন্ডারলাইন করেছি, ও সুইট কম্প্যানিয়ন্স, এই যে সম্বোধন করা হচ্ছে, যে ডাকা হচ্ছে, এটাকে বলে অ্যাপোস্ট্রফি। এই ধরনের ফিগার অফ স্পিচ যেখানে সম্বোধন করা হয় অ্যাপোস্ট্রফি বলে।
এগুলো খুব ভালো মতো মনে রাখতে হবে। মনে রাখতে হবে না, সম্বোধন করা হচ্ছে অ্যাপোস্ট্রফি, এটা আর মনে কি রাখবো, এমসিকিউ আসলেই পারবো, 4টে অপশন তো দিয়েই দেবে। আচ্ছা দেখো, ফর ইউর সেক্স, এখানে সেক্স মানে হচ্ছে জন্য, তাহলে তোমাদের জন্য, তোমাদের জন্য শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, ডিয়ার মানে প্রিয়, তাহলে এই গাছটা হবে আমার চিরদিনের প্রিয়, মানে ভীষণ প্রিয়। তাহলে গাছটা ভীষণ প্রিয় আমার হবে কাদের জন্য, এই যে সেক্স মানে জন্য, কাদের জন্য, তোমাদের জন্য, কারণ তোমাদের সাথে আমি খেলাধুলা করতাম, অনেক বছর কেটে গেছে, তো এই জন্য গাছটা আমার কাছে ভীষণ প্রিয়। ঠিক আছে, বুঝতে পারছি এটুকু? তো গাছটা প্রিয় হওয়ার কারণ কিন্তু এখানে আমি পরিষ্কার বুঝতে পারছি যে তোমাদের জন্য, তোমাদের মানে তার ভাই বোনদের কথা বলা হচ্ছে, তার সুইট কম্প্যানিয়নসদের কথা বলা হচ্ছে, যাদের জন্য এই গাছটা লেখিকার কাছে, কবির কাছে ভীষণ প্রিয়। ব্লেন্ড উইথ ইউর ইমেজেস, তাহলে এই গাছটার মধ্যে তো মিশ্রিত হয়ে রয়েছে, ব্লেন্ড মানে মিশ্রিত, কি মিশ্রিত হয়ে রয়েছে, উইথ ইউর ইমেজেস, তোমাদের ছবি মিশ্রিত হয়ে রয়েছে গাছে, মানে গাছটার কথা ভাবলেই তো তোমাদেরকে আমি দেখতে পাই, তাই তোমাদের ছবি মিশ্রিত হয়ে রয়েছে এই গাছের মধ্যে। ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি, মানে এটা আমার মেমোরিতে অ্যারাইজ করবে, মানে ভেসে উঠবে। টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইজ, মানে টিল মানে যতক্ষণ, এই যতক্ষণ ততক্ষণ ওয়ার্ডটার জন্য ইউজ হয় না, তো যতক্ষণ না দ্য হট টিয়ার্স মানে উষ্ণ চোখের জল, ব্লাইন্ড অন্ধ, এখানে অন্ধ নয়, মানে ঝাপসাটাকে বলা হচ্ছে ব্লাইন্ডের মধ্যে দিয়ে ঝাপসা করবে, মাইন আইজ মানে আমার চোখে যতক্ষণ না ওই জল, অশ্রুর জলটা আমাকে ঝাপসা করে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমাদের ছবি আমার চোখে ভেসে উঠবে। বোঝা গেল? বুঝতে পারছি আমি কি বলতে চাইছি, মানে বুঝতে পারছো তোমরা কি বলতে চাইছি, যে এখানে লেখিকা বলছেন তোমাদের কথা তো আমার মনে পড়েই যাবে, তোমাদের কথা মনে পড়া বন্ধ তখনই আমি করতে পারবো যখন আমার চোখ জলে পুরো ঝাপসা হয়ে যাবে, যখন আমাকে আর কোনো উপায় থাকবে না, চোখের জল মুছতে হবে, মুছে এবার নিজেকে ঠিক করতে হবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের ছবি মিশ্রিত এই সমস্ত স্মৃতি আমার মনের মধ্যে কিন্তু ভেসে বেড়াবে। আচ্ছা তারপর দেখো, হোয়াট ইজ দ্যাট ডার্জ, আচ্ছা এখানে লেখিকা তো তার গাছটা এবং তার ভাই বোনদের কথা বলছেন। আচ্ছা তারপরে দেখো, আমরা যখন কাউকে নিয়ে খুব ভাববো না, তুমি ভাববে, তোমাকে বলছি, তুমি ভাববে বাড়িতে কাউকে নিয়ে, দেখবে মনে হবে সামনেই তুমি হয়তো তাকে দেখতে পাচ্ছ, বা তার কোনো একটা ভয়েস তুমি কোনো না কোনো ভাবে ভেতরে শুনতে পাচ্ছ, বা তার কোনো একটা ছবি তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ, এটা হয় যাকে নিয়ে খুব ভাবা হয়। তাই লেখিকা যেহেতু তার ভাই বোন এবং গাছটাকে নিয়ে ভীষণ ভাবছেন, তাই ভাই বোন তো এখন পৃথিবীতে নেই, তো তিনি এখন অন্য দেশে রয়েছে, ইউরোপের বিভিন্ন দেশে তিনি ঘুরে বেরিয়েছেন, তো তিনি কিন্তু এখন ইউরোপের সেই দেশে রয়েছে, তো সেই দেশ থেকে তিনি গাছটার সম্বন্ধে ভাবছেন, গাছ সম্বন্ধে মানে তার সেই স্মৃতিগুলো ফিরে আসছে, তো সেই জন্য তিনি এখানে কি বলছেন, যে গাছটাকে নিয়ে যেহেতু তিনি খুব ভাবছেন, তাই কোনো একটা আওয়াজ তিনি পাচ্ছেন এবং মনে হচ্ছে সেই আওয়াজটা গাছের কান্না, মানে তুমি যখন দুঃখী থাকবে চারিদিকে দুঃখ পাবে, মানে একটা সাউন্ড তোমার কাছে আসলে তোমার মনে হবে সাউন্ডটা দুঃখের সাউন্ড, এখানেও লেখিকার ঠিক তাই, যে তার কাছে কোনো একটা সাউন্ড ভেসে আসছে এবং তিনি ফিল করছেন এই সাউন্ডটা হচ্ছে সেই গাছের বিলাপ। দেখো কি বলা হচ্ছে, হোয়াট ইজ দ্যাট ডার্জ, কি সেই শোকগাথা, লাইক মারমার, আওয়াজটা হচ্ছে মারমার, মর্মর ধ্বনি, দ্যাট আই হেয়ার, যেটা আমি শুনতে পাচ্ছি, মানে যেটা আমি এখন শুনতে পাই, আওয়াজটা কেমন, একটা শোকগাথা, একটা মারমার আওয়াজ। দেখো, লাইক দ্য সি ব্রেকিং অন দ্য সিঙ্গেল বিচ, মানে আওয়াজটা কেমন, মানে তিনি একটা অনুভব করছেন একটা শোকগাথা, মানে দুঃখের কোনো একটা আওয়াজ তিনি পাচ্ছেন। তাহলে আওয়াজটা দুঃখের কিসের, আওয়াজটা কিসের মতো, আওয়াজটা হচ্ছে লাইক দ্য সি ব্রেকিং, মানে সমুদ্রের জলটা তীরে এসে ধাক্কা খাচ্ছে না, ওই ধাক্কা খাওয়াটাকে ব্রেকিং বলছে, অন আ সিঙ্গেল বিচ, সিঙ্গেল মানে নুড়ি, সিঙ্গেল মানে সিঙ্গেল নয়, ওই সিঙ্গেল স্পেলিং এ কিন্তু SING, আর এখানে SH আছে, ভালো করে মাথায় রাখবে, এই সিঙ্গেল মানে হচ্ছে নুড়ি, আমি তোমাদের সুবিধার জন্য ওয়ার্ডগুলোর বেঙ্গলি মিনিং পাশে লিখে রেখেছি, অনেক কিছু আমি পরিশ্রম করেছি এই টেক্সটের মধ্যে। তো সিঙ্গেল বিচ, তাহলে নুড়ি পাথরের ভরা এই যে মানে উপকূলে সমুদ্রের জলটা ধাক্কা খেলে ঠিক যেরকম আওয়াজ হয়, ঠিক একই রকম আওয়াজ, যেটা লেখিকার কাছে মনে হচ্ছে একটা শোকগাথা, মর্মর শব্দ, মারমার শব্দ, যেটা লেখিকা শুনতে পাচ্ছেন।
ইট ইজ দ্য ট্রিজ লেভেন, এবং তিনি বলছেন এটা হচ্ছে গাছের বিলাপ। তিনি যে আওয়াজটা এখন শুনতে পাচ্ছেন, যেটা তার কাছে মনে হয় শোকগাথা, তিনি আরো ফিল করছেন, যেহেতু গাছটাকে নিয়ে ভাবছেন, তো এটা হচ্ছে মানে গাছ এবং তার ভাই বোনদের নিয়ে ভাবছেন, তিনি এটা ফিল করছেন যেটা হচ্ছে ট্রিজ ল্যামেন্ট, মানে সেই গাছটা, সেই ক্যাজুরিনা গাছের বিলাপ। সে তার দুঃখ হচ্ছে, যেহেতু লেখিকা নেই, লেখিকার ভাই বোন নেই গাছটার কাছে, তো গাছটা কাঁদছে, গাছটা বিলাপ করছে, ঠিক আছে। এবং তার বিলাপটা ঠিক কেমন, অ্যান এইরি, এইরি মানে অতি প্রাকৃত, মানে ভুতুরে টাইপের, মানে কানতে কানতে ভুতুরে টাইপের, কি এলোমেলো এলোমেলো কথা মানুষে বলে না, ঠিক ওই রকম অ্যান এইরি স্পিচ। তাহলে তার গাছটার বিলাপটা কেমন, অ্যান এইরি মানে ভুতুরে প্রলাপ, ভুতুরে, ঠিক আছে। আচ্ছা, দ্যাট হ্যাপলি, দেখো এখানে আমি একটা ফিগার অফ স্পিচ ফাইন করেছি, এই যে ট্রিজ ল্যামেন্ট, দেখো গাছ তো কাঁদতে পারে না, পারে, গাছ কাঁদতে পারে না, তো গাছ কাঁদছে মানে মানুষের সাথে তুলনা করছে, মানুষ যেভাবে কাঁদে গাছ সেভাবে কাঁদছে, তো এরকম মানুষের সাথে তুলনা যখনই করে কাউকে কিছু বলা হবে, তখন সেটাকে আমরা বলবো পার্সনিফিকেশন। তো এই ফিগার অফ স্পিচকে বলে পার্সনি, পার্সন মানে মানুষ, পার্সন মানে মানুষ, তাহলে মানুষের মানুষের কান্নার সাথে তুলনা করা হচ্ছে গাছের কান্না, তাহলে এটাকে বলে পার্সনিফিকেশন। আর আরেকটা লাইক, লাইক দিয়ে যদি থাকে আমরা সিমিলি, এটা তো আগের দিন ক্লাসে আমরা পড়েছি, লাইক দিয়ে থাকলে সিমিলি, তো এখানেও একটা কিন্তু রয়েছে লাইক দ্য সি ব্রেকিং, সিমিলি, ঠিক আছে। এই ফিগার অফ স্পিচ গুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ, দেখো তিনি যে বিলাপটা, গাছের বিলাপটা শুনতে পাচ্ছেন, সেটা হয়তো, যে হ্যাপলি হয়তো, টু দ্য আননোন ল্যান্ড মে রিচ, মানে রিচ মানে পৌঁছানো, তিনি মনে করছেন তার সেই গাছের এই বিলাপের এই কান্নাটা হয়তো পৌঁছে যাচ্ছে আননোন অজানা ল্যান্ড, সেই জায়গায়, অজানা সেই জায়গায়, রিচ পৌঁছে যাচ্ছে, হয়তো মে, হয়তো, এই যে মে রিচ, এই যে হ্যাপলি মানে হয়তো, হয়তো সেই অজানা দেশে বা অজানা জায়গায় এই গাছের বিলাপটা পৌঁছে যাচ্ছে। অজানা দেশ বা জায়গা মানে কোনটার কথা বলা হচ্ছে, লেখিকার ভাই বোন মারা গিয়েছে, মারা যাওয়ার পর সেই যে মৃত্যুর পর আত্মাটা তো কোথাও যায়, ঠিক আছে, সেই যে দেশে গেছে, যে দেশ সম্বন্ধে আমরা মানে আমরা জানি না সেটা কেমন, তো তিনি ফিল করছেন গাছের এই কান্নাটা, যেটা তিনি শুনতে পাচ্ছেন, এই যে ভুতুরে প্রলাপ টাইপের, সেটা পৌঁছে যাচ্ছে তার ভাই বোনদের কাছেও, ভাই বোনগুলো যেখানে রয়েছে এখন, মৃত্যুর পর যেখানে রয়েছে, এটাই এখানে বলতে চাইছে। আশা করি এই স্ট্যান্ডাটাতে আমি আমার 100% দিয়েছি। এখান থেকে কোনো ওয়ার্ড লাইন রিলেটেড কোনো প্রশ্ন আসলে আশা করি তোমরা পারবে, আমি এমন ভাবেই চেষ্টা করলাম। চলো পরের স্ট্যান্ডায় চলে যাই। আননোন ইয়েট ওয়েল নোন টু দ্য আই অফ ফেইথ, দেখো কি বলছে, আননোন মানে অপরিচিত, অজানা, আর ইয়েট ওয়েল নোন তবুও ভীষণভাবে জানা, ওয়েল নোন ভীষণভাবে জানা, দ্য আই মানে কিভাবে সেটা সম্ভব, দ্য আই অফ ফেইথ বিশ্বাসের চোখে যদি দেখা যায়, তবে অজানা জায়গাটাকেও মনে হয় অনেক বেশি জানা, সেই অজানা দেশটার কথা বলা হচ্ছে, যেটা আমাদের কাছে অজানা কিন্তু ভীষণ জানা, কারণ জানা মানুষগুলো সেখানে চলে যায় তো, এবং বুঝতে পারি আমরা কি হতে পারে সেই রকম, যে তাই বলা হচ্ছে যে অজানা কিন্তু বিশ্বাসের চোখে এটা ভীষণ জানা। দেখো দুটো বিপরীত কথা না, বিপরীত কথা হলেই সেই ফিগার অফ স্পিচকে বলে প্যারাডক্স, অজানা জানা। কবি বলছে, লেখিকা বলছেন, আই হ্যাভ হেয়ার্ড দ্যাট ওয়েল, আমি শুনেছি সেই কান্না, আমি শুনতে পেয়েছি সেই কান্না, ফার ফার অ্যাওয়ে, ফার মানে দূর, অনেক দূর থেকে, ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস, ভীষণ মানে অনেক দূরের সেই জায়গা, মানে লেখিকা তো এখন অন্য দেশে রয়েছে, তো সেই দেশের অনেক দূর থেকে তিনি কিন্তু সেই কান্না শুনতে পাচ্ছেন, কিসের কান্না, গাছের কান্না, গাছের বিলাপ, সেই ঝাউ গাছটা, সেই ক্যাজুরিনা ট্রি এর কান্না তিনি অনেক দূরের জায়গা থেকে শুনতে পাচ্ছেন। বাই মেনি আর শেল্টার্ড বে, দেখো তিনি যখন শুনতে পান এই কান্নাটা, তাহলে মানে তিনি কোন জায়গায় শুনতে পাচ্ছে, আর একটু পড়ে নি বলছি, দেখো বাই মেনি আর শেল্টার্ড বে মানে অনেক নিরাপদ, বে মানে উপসাগর, শেল্টার্ড মানে নিরাপদ, আর বে মানে উপসাগর, তাহলে নিরাপদ উপসাগর, হোয়েন স্লাম্বার্ড ইন হিজ কেভ, স্লাম্বার্ড মানে ঘুমন্ত, তাহলে ঘুমন্ত অবস্থায় কে রয়েছে, কোথায় রয়েছে, দেখো ইন হিজ কেভ তার নিজের গুহার মধ্যে, তাহলে ঘুমন্ত অবস্থায় নিজের গুহার মধ্যে রয়েছে, কে রয়েছে, দা ওয়াটার রেথ, তাহলে ভূত, কিসের ভূত, জলের ভূত, ওয়াটার রিথ মানে জলের ভূত, তাহলে জলের ভূত ঘুমন্ত অবস্থায় রয়েছে তার গুহার মধ্যে, ঠিক আছে। যদি কোনো এক নিরাপদ উপসাগরের তীরে লেখিকা যদি রাতের দিকে যায়, তাহলে তিনি কিন্তু
শুনতে পাচ্ছেন সেই কান্না। তো সেইখানে তিনি যখন শুনতে পাচ্ছেন তার কান্নাটা, মানে গাছের কান্নাটা, তখন চারিপাশটা ঠিক কেমন হবে, মানে কেমন থাকছে যখন তিনি এই কান্নাটা এবং গাছের ছবিটা তিনি দেখতে পাচ্ছেন, তখন চারিপাশটার বর্ণনা দিচ্ছে যে সেই মানে একটা নিরাপদ উপসাগরের তীর থেকে তিনি শুনতে পাচ্ছেন। আর কি, একটা ঘুমন্ত অবস্থায়, মানে সেই সময় পরিস্থিতিটা বলছে যে উপসাগরটা হবে একদম নিরাপদ, মানে কোনো চেঁচামেচি হই হট্টগোল নেই, তার মানে রাতের কথা বলা হচ্ছে। এবং বে মানে উপসাগর, নিরাপদ সেই উপসাগর, এবং সেখানে কি রয়েছে, ঘুমন্ত অবস্থায় রয়েছে জল, মানে জলের পিশাচ বা জলের ভূত। ঠিক আছে, সেই পরিস্থিতিটার বর্ণনা দিচ্ছে। অ্যান্ড দ্য ওয়েভস, এবং এই যে ঢেউ, জেন্টলি একদম মৃদুভাবে, কিস্ট মানে চুম্বন করছে, দ্য ক্লাসিক শোর, ক্লাসিক শোর মানে সমুদ্র সৈকত, ঠিক আছে, অফ ফ্রান্স অর ইটালি, ফ্রান্স এবং ইটালির, বেনিথ দ্য মুন, চাঁদের নিচে, মানে চাঁদের আলোর নিচে, হোয়েন আর্থ, যখন পৃথিবী, লে শুয়ে রয়েছে, ট্রান্সড মানে আচ্ছন্ন হয়ে, ইন আ ড্রিমলেস মানে সোন, ড্রিমলেস মানে নিদ্রাহীন, আর সোন মানে আবেশে, তাহলে নিদ্রাহীন আবেশে আমাদের পৃথিবী, দেখো সেই সময়ের বর্ণনা করছে, মানে যে সময় লেখিকা সেই গাছের কান্নাটা শুনতে পাচ্ছেন, তো সেই সময় পরিস্থিতিটা ঠিক কেমন থাকে, সেই সময় যে সময় তিনি শুনতে পান সেই সময়ের পরিস্থিতিটা তিনি বলছেন কি দারুণ ভাবে, যে পৃথিবী আচ্ছন্ন হয়ে, মানে স্বপ্নহীন আবেশে, মানে মানুষ স্বপ্ন কখন দেখে, যখন ভীষণ ঘুমায়, তাহলে ভীষণ ঘুমাতে পারেনি পৃথিবী, পৃথিবী জাস্ট ঘুমে ঢলছে, মানে পৃথিবীর চারিপাশে পরিবেশের কথা বলা হচ্ছে, মানে স্বপ্নহীন আবেশে একটা ঢুলু ঢুলু চোখ পৃথিবীর, ঠিক আছে। আর কি বলা হচ্ছে, বেনিথ দ্য মুন মানে চাঁদের নিচে, মানে তার মানে বলে বোঝা যাচ্ছে রাতের বেলার বর্ণনা দেওয়া হচ্ছে চাঁদের আলোর নিচে, এবং সেটা কোথাকার, কোন দেশের সমুদ্রের কথা বলা হচ্ছে, ফ্রান্স হতে পারে অথবা ইটালি হতে পারে, সেই সমস্ত দেশের সমুদ্র সৈকত, যে সমুদ্র সৈকতে এই যে ওয়েভস, তরঙ্গ, সমুদ্রের তরঙ্গ জেন্টলি একদম মৃদুভাবে চুম্বন করছে ওই সমুদ্র সৈকতটাকে, মানে সমুদ্রের স্রোতটা ধাক্কা খাচ্ছে মানে তীরে এসে, এবং দারুণ ভাবে মৃদুভাবে, মানে হালকা একটা চুম্বন এখানে বোঝানো হচ্ছে। এবং সেই সময় এই যে জলের যে ভূত, সে কিন্তু তার গুহার মধ্যে ঘুমন্ত অবস্থায় রয়েছে। তো এইরকম একটা পরিস্থিতি, সিচুয়েশনের মধ্যে, মানে যখন এরকম একটা সিচুয়েশন তিনি দেখতে পাচ্ছেন কোনোভাবে অনুভূতির মধ্যে দিয়ে, তার মধ্যে মানে কোনো একটা অনুভূতি তার মধ্যে জাগছে, যে অনুভূতিতে তিনি ঠিক এরকম ভাবে ফিল করছেন চারিপাশটায়, সেই সময় তিনি কিন্তু গাছের কান্নাটা শুনতে পাচ্ছেন। অ্যান্ড এভরি টাইম, এবং প্রত্যেকবার, দ্য মিউজিক রোজ, এই মিউজিকটা তার ভেসে আসছে, বিফোর মাইন ইনার ভিশন রোজ আ ফর্ম সাবলাইম। দেখো কি বলছে, অ্যান্ড এভরি টাইম প্রত্যেকবার, দ্য মিউজিক মানে মিউজিকটা রোজ ভেসে আসছে, বিফোর মাইন ইনার ভিশন মানে মনের অন্তর্দৃষ্টি, আমি অন্তর্দৃষ্টি দিয়ে যখন জিনিসটাকে ফিল করার চেষ্টা করছি, তখন কিন্তু এই মিউজিকটা আমি শুনতে পাচ্ছি। নর্মাল ভাবে আমি চারিদিকের আওয়াজ শুনলে তো আমি শুনতে পাবো না, আমি যখন মনের অন্তর্দৃষ্টি দিয়ে ফিল করছি, গাছটার কথা ভাবছি, পরিবেশটাকে ঠিক অনুভব করছি, ঠিক এইরকম, তখন কিন্তু তিনি, লেখিকা কিন্তু তার মানে অন্তর্দৃষ্টি দিয়ে গাছটার কান্নাও শুনতে পাচ্ছেন, এবং তার আকার, এই যে সাবলাইম, এই যে ফর্ম মানে আকার, মানে গাছটার সেই মহৎ আকারটা, যে মানে দারুণ সুন্দর যে লাগতো গাছটা তার কাছে, সেইটা তিনি কিন্তু দেখতে পাচ্ছেন। তো ছোটবেলায় খেলাধুলা করতেন ভাই বোন এবং তিনি, তো সেই সময় তিনি যে গাছটা দেখেছে, সেই গাছটা হয়তো এখন নেই বেঁচে, অথবা বেঁচে থাকলে দেখা গেল অন্যরকম ভাবে রয়েছে, কিন্তু তার চোখে কিন্তু সেই ছোটবেলার গাছের সেই আকৃতিটাই মনে পড়ছে, যখন তিনি মনে করছেন যে গাছ কাঁদছে, গাছটা কাঁদছে আমাদের জন্য, বা আমরা গাছটার জন্য কাঁদছি, তার সেই কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। তো সেই সময় তিনি কিন্তু তার মানে চোখের সামনে কিন্তু ভেসে আসছে সেই মানে মহৎ সুন্দর সেই গাছটা। দাই, এখানে দাই এটা একটা ওল্ড ইংলিশ ওয়ার্ড, তো এটার মানে হচ্ছে ইউ, ইউ মানে তোমার। দেখো দাই তোমার মানে ইওর টাইপের, দাই ফর্ম তাই তোমার সেই ফর্ম, ও ট্রি, ও ট্রি মানে গাছটাকে সম্বোধন করছে, ও ট্রি, অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম আই স দি। দেখো দি এই ওয়ার্ডটা হচ্ছে একটা প্রাচীন ওয়ার্ড, প্রাচীন ইংলিশ ওয়ার্ড, তো এই দি মানে হচ্ছে তোমাকে, তাহলে আই স আমি দেখেছিলাম তোমাকে, ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম আমার একদম নিজের আপন ভালোবাসার নেটিভ দেশীয় ক্লাইম দেশ, ঠিক আছে। তো নেটিভ ক্লাইম মানে হচ্ছে দেশ বা দেশীয় সেই অঞ্চলে আমি তোমাকে দেখেছিলাম, ঠিক আছে। মাই ওন লাভড মানে আমার প্রিয় সেই দেশের জন্মভূমিতে আমি তোমাকে
দেখেছিলাম, সেই কথা লেখিকার মনে পড়ছে, সেই গাছের ছবি চেহারা তার মনে ভাসছে। তো দেয়ার ফর তাই আই ফেইন আমি সানন্দে উড কনসিক্রেট আমি উৎসর্গ করছি এ লে, লে মানে গান, এখানে লে মানে গান। তাহলে আমি তোমার উদ্দেশ্যে বা তোমার জন্য আমি তোমার প্রতি খুব ভালোবাসা সাথে নিয়ে তোমার জন্য আমি গান উৎসর্গ করছি। তো লেখিকা দারুণভাবে এই জায়গাটা গাছটাকে নিয়ে তিনি বলছেন। আনটু দাই অনার, দেখো আনটু মানে প্রতি, ঠিক আছে, আর দাই মানে তোমার, অনার মানে সম্মান। তাহলে তোমার সম্মানে, তোমাকে ভালোবেসে তোমার জন্য সেই গান লেখিকা উৎসর্গ করতে চায়। দেখো ট্রি কে বলছে, ও ট্রি গাছ, ট্রি বিলাভড অফ দোজ, তুমি তো খুব বিলাভড ছিলেন, ভালোবাসা মানে বিলাভড অফ দেশ, তাদের মানে তাদের, দোষ মানে সেই, দোষ মানে সেই ভাই বোনদের কথা বলছে, বলা হচ্ছে। তো গাছকে বলা হচ্ছে, গাছ তুমি তো প্রিয় ছিলে, দোষ তাদের, আমার ভাই বোনদের কাছে তো তুমি খুব প্রিয় ছিলে। ভাই বোনদের সম্বন্ধে এবার বলছে, দেখো দোষ মানে এখানে তার ওই দুই ভাই বোন আবজু এবং আরু। তো এখন সেই ভাই বোনদের সম্বন্ধে আমরা একটু জানবো। দেখো যারা, তারা এখন কোথায় আছে, দেখো হু নাও ইন ব্লেসড স্লিপ, যারা এখন শান্তির নিদ্রায় রয়েছে, ব্লেসড, ব্লেসড স্লিপ ফর অ্যাওয়ে চিরদিনের, রিপোজ, রিপোজ মানে বিশ্রামে, তাহলে চিরদিনের বিশ্রামে। তাহলে যারা এখন রয়েছে চিরদিনের বিশ্রামে, একদম শান্তির ঘুমায় মানে শান্তির ঘুমে যারা আচ্ছন্ন হয়ে রয়েছে, মানে ঘুমিয়ে রয়েছে, তার সেই ভাই বোনদের কথা বলছে, বলছে সেই ভাই বোনদের কাছে তুমি তো ভীষণ প্রিয় ছিলে, তারা খুব ভালোবাসতো, খেলতো তারা তোমার নিচে, সাথে আমিও ছিলাম আর কি। ডিয়ারার দেন লাইফ টু মি, যারা, এবার দেখো ভাই বোনদের জন্য আরো তিনি বলছেন যে ভাই বোনগুলো তার খুব প্রিয় ছিল, ডিয়ারার দেন লাইফ টু মি মানে আমার জীবনের থেকেও ডিয়ার ছিল আমার সেই ভাই বোন, যে ভাই বোনগুলো এখন চিরদিনের শান্তির নিদ্রায় ঘুমিয়ে রয়েছে, সেই ভাই বোনগুলো তোমাকে ভীষণ ভালোবাসতো, তোমার খুব প্রিয় ছিল। অ্যালাস ওয়্যার দে, হায় রে, ওয়্যার দে ছিল তারা, ওয়্যার ছিল দে তারা, হায় ছিল তারা, তারা ছিল, তারা ছিল, তারা ভীষণ প্রিয় ছিল আমার, তারা তো এখন বেঁচে নেই। মেজড দো বি নাম্বারড, দেখো দো মানে ওই যে পুরনো ইংলিশ ওয়ার্ড তুমি, মানে ইউ কে বলা হচ্ছে, ইউ, খুব ভালো করে এই ওয়ার্ডগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এমসিকিউ নাহলে কিন্তু পারবে না। টিএইচ ও ইউ, দো মানে তুমি, মেজড দো বি নাম্বারড, নাম্বারড হচ্ছে গণ্য করা বা গণনা করা, তাই বলছে তোমাকে গণনা করা হবে। এখানে গাছের কথা বলা হচ্ছে, ক্যাজুইনা গাছটার কথা বলা হচ্ছে, কোন লাইনে কাকে বলা হচ্ছে সেটা ভালো করে বুঝতে হবে। আচ্ছা তাহলে তোমাকে গণনা করা হবে, হোয়েন মাই ডেজ আর ডান, যখন আমার দিন ডান হয়ে যাবে, দিন ফুরবে, যখন আমার দিন ফুরবে মানে যখন আমি আর পৃথিবীতে থাকবো না, তোমাকেও গণনা করা হবে, গণ্য করা হবে, কাউন্ট করা হবে। কার কথা বলা হচ্ছে, কার কথা বলা হচ্ছে, ক্যাজুইনা ট্রিটার কথা বলা হচ্ছে, যখন আমি আর এই পৃথিবীতে থাকবো না তোমাকেও কিন্তু নাম্বার গণনা করা হবে, স্মরণ করা হবে বা গণনা করা হবে মানে কাউন্ট করা হবে, ঠিক আছে। তো এখানে স্মরণও বলতে পারো বা গোনা হবে, কিসের সাথে গোনা হবে, কিসের সাথে স্মরণ করা হবে, কাদের সাথে, ভালো করে বোঝো, উইথ ডেথলেস ট্রিজ, তাহলে ডেথলেস মানে যার মৃত্যু নেই, তাহলে মৃত্যু নেই তাকে কি বলে, তাকে বলে হচ্ছে কি বলে, অমর, অমর, তাহলে ডেথলেস মানে অমর, ট্রিজ মানে গাছ, তাহলে অমর গাছেদের সাথে তোমাকে গোনা হবে বা তোমাকেও স্মরণ করা হবে, অমর গাছগুলোকে যেমন স্মরণ করা হয় তোমাকেও কিন্তু গণ্য করা হবে বা স্মরণ করা হবে, তোমরা গণনা বলবে না, স্মরণ করাকেই বলবে, ঠিক আছে। তাহলে অমর গাছগুলোর সাথে তোমাকেও স্মরণ করা হবে, তাহলে স্যার কোন অমর গাছ, এখানে অমর গাছ মানে হঠাৎ করে এটা কোত্থেকে আসলো, দেখো কি বলা হচ্ছে, লাইক দোজ ইন বড়ডেল, বড়ডেলে যে গাছগুলো অমর হয়ে রয়েছে, কোথায় অমর হয়ে রয়েছে, দেখো বড়ডেল একটা জায়গার নাম, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন মানে বিখ্যাত একজন মানে কবি আর কি, তিনি তার কবিতায় এই বড়ডেলের বিভিন্ন যে গাছগুলো আছে সেই গাছগুলো নিয়ে কবিতা লিখতেন, মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই বড়ডেল নামক জায়গায় খুব যেতেন, ওইখানে গাছগুলোর নিচে তিনি কবিতা লিখতেন,
বা গাছগুলোকে তিনি খুব পছন্দ করতেন, তাই তার কবিতায় কিন্তু সেই গাছগুলোকে দেখা যেত। তো কবিতার মধ্যে দিয়ে বড়ডেলের সেই গাছগুলো কি কোনোদিন মরবে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যখনই কবিতা আমরা পড়বো তখন এই গাছগুলো আমাদের সামনে চলে আসবে। তো গাছ তো অমর হয়ে গেছে, তিনি তো গাছগুলোকে অমর করে দিয়েছে। তাই আমাদের লেখিকা বলছে যে আমি একদিন হয়তো পৃথিবীতে থাকবো না, কিন্তু আমার কবিতা তো থাকবে, আর কবিতাতে আমি তোমাকে তো অমর করে দেবো, তোমাকে তো রাখবো। এবং তুমি ঠিক কার মতো অমর হবে? ঠিক বড়ডেলের যে গাছগুলো ছিল, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যে গাছগুলোকে অমর করে দিয়েছিল তার কবিতায়, ঠিক একই রকম আমি আমার কবিতায় তোমাকে অমর করে দেবো। নিচে হুজ, যার, অফুল মানে বিরাট, আর ব্রাঞ্চেস মানে শাখা পোশাখা। আচ্ছা, লিঙ্গার্ড মানে যেতে দেরি করতো লিখেছি, এটা তোমরা বলবে যে থমকে, থমকে। ঠিক আছে, লিঙ্গার্ড মানে থমকে। আচ্ছা, থমকে আর পেল মানে বিবর্ণ। কি বোঝাতে চাইছে ভালো করে বোঝো। দেখো, যে বিরাট শাখা পোশাকার নিচে থমকে দাঁড়াবে কেমন ভাবে? পেল, বিবর্ণ হয়ে, বিবর্ণ হয়ে থমকে দাঁড়াবে যার বিশাল শাখা পোশাকার নিচে। মানে বড়ডেলের গাছগুলো তো বিশাল শাখা পোশাকা ছিল, তার নিচে থমকে দাঁড়াতো বিবর্ণ হয়ে কোন জিনিসগুলো? কিছু নেগেটিভ জিনিস। সেই নেগেটিভ জিনিসগুলো তোমার শাখা পোশাকার নিচেও থমকে দাঁড়াবে। তাহলে সেই বড়ডেলের গাছগুলোর নিচে যে নেগেটিভ জিনিসগুলো থমকে দাঁড়াতো সেগুলোর নাম দেখে নি। একটা হচ্ছে ফেয়ার, ফেয়ার মানে ভয়, এটা একটা নেগেটিভ জিনিস। ট্রিমলিং হোপ মানে কাঁপা কাঁপা আশা, মানে আশা, ঠিক আছে, কাঁপা কাঁপা আশা মানে আশাটাও খুব ভালো মতো আশা নয়। অ্যান্ড ডেথ, মৃত্যু। দ্য স্কেলেটন, স্কেলেটন হচ্ছে কঙ্কাল, মানে কঙ্কালের মতো মৃত্যু বোঝাতে চাইছে। ঠিক আছে, অ্যান্ড এবং, টাইম দ্য শ্যাডো এবং সময়ের ছায়া, টাইম দ্য শ্যাডো। তো এই নেগেটিভ জিনিসগুলো এই বড় বড় শাখা পোশাকার নিচে থমকে দাঁড়াবে। বড়ডেলের সেই গাছগুলোর শাখা পোশাকার নিচে যেমন ভাবে থমকে দাঁড়াবে এই সমস্ত নেগেটিভ জিনিসগুলো, তোমার শাখা পোশাকার নিচেও একই রকম ভাবে থমকে দাঁড়াবে। কেন? কারণ আমি তো ভালোবেসে তোমাকে নিয়ে কবিতাটা লিখবো, আনন্দের সাথে। তাই বলছে অ্যান্ড দো উইক দ্য ভার্স, দেখো যদিও উইক দুর্বল, দ্য ভার্স পদ্য, তাহলে আমার পদ্য বা কবিতা দুর্বল হতে পারে, কারণ আমি তো উইলিয়াম ওয়ার্থের মতো অত বড় কবি নই। তো আমি যে কবিতাটা তোমাকে নিয়ে লিখবো, কবিতাটা আমার দুর্বল হতেই পারে। দ্যাট উড দাই বিউটি ফেইম, দেখো তবুও, এই যে দাই মানে তোমার, বিউটি হচ্ছে সৌন্দর্য, পুরনো ওয়ার্ড, ইংলিশ ওয়ার্ড, এগুলো বেঙ্গলি মিনিং কিন্তু ভালো মতো জানতে হবে। দাই হচ্ছে তোমার, তাহলে তোমার সৌন্দর্য, ফেইন হচ্ছে আনন্দের সাথে। তাহলে আমার এই কবিতা দ্যাট উড মানে আমার কবিতাটা তোমার সৌন্দর্য আনন্দের সাথে বর্ণনা করবে, আনন্দের সাথে বর্ণনা করবে। আমার কবিতার লেখনী হয়তো দুর্বল হতে পারে, কিন্তু আমি তো আনন্দের সাথে ভালোবেসে তোমাকে নিয়ে বলবো। ও ফেইন রিহার্স, আনন্দের সাথে রিহার্স বর্ণনা করা হবে। তাই বলছি ও ফেইন রিহার্স মানে বারংবার আনন্দের সাথে আমি তোমাকে নিয়ে বর্ণনা করেই যাব। বোঝা গেল? তো আমার কবিতার মধ্যে যেহেতু ভালোবাসা, আনন্দ এই দুটো জিনিস লুকিয়ে থাকবে, তাই আমার কবিতা দুর্বল হলেও আমার কবিতা কিন্তু পড়বে মানুষে, এবং কবিতা যখনই পড়বে তোমাকে কিন্তু তারা ফিরে পাবে, তারা দেখতে পাবে, এবং তুমি কিন্তু আমার কবিতার মধ্যে অমর হয়ে থাকবে। মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান স্কার্স, কি বলা আছে? লাভ হচ্ছে ভালোবাসা, ডিফেন্ড, দেখো বলা হচ্ছে আমার ভালোবাসা, হয়তো আমার ভালোবাসা ডিফেন্ড, হয়তো আমার ভালোবাসা ডিফেন্ড করবে মানে আটকাবে বা রক্ষা করবে, দি তোমাকে, ফ্রম অবলিভিয়ান স্কার্স মানে তোমার, তোমার সেই অবলিভিয়ান স্কার্স মানে মানুষ যে অবলিভিয়ান্স মানে বিস্মৃতি, আর কার্স মানে অভিশাপ। তাহলে বিস্মৃতির অভিশাপ, বিস্মৃতি মানে স্মৃতি নষ্ট হয়ে যায়, মানে মানুষের আর মনে পড়ছে না। তো সেই মনে না পড়ার সেই যে অভিশাপ, সেই অভিশাপ থেকে তোমাকে ডিফেন্ড করবে। কি ডিফেন্ড করবে? আমার ভালোবাসা, আমি তো ভালোবেসে তোমাকে নিয়ে লিখবো, তাই মানুষ তোমাকে ভুলতেই পারবে না। সেই ভুলে যাওয়ার যে অভিশাপ, সেই বিস্মৃতির অভিশাপের হাত থেকে আমার ভালোবাসা তোমাকে রক্ষা করবে। আমার কবিতা মানুষ যখনই পড়বে তোমাকে স্মরণ করবে, আমি আমার কবিতায় তোমাকে অমর করে দিলাম। ঠিক বড়ডেলের গাছগুলো ওয়ার্ডসওয়ার্থের কবিতায় যেমন অমর হয়ে রয়েছে। প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস যারা করেছে তাদের জন্য আমি একটা সুন্দর জিনিস এনেছি, পিডিএফ, যেটা আমি আমার অনলাইন ক্লাসে, যারা অনলাইন ক্লাসে আমার কাছে ক্লাস করছে তারা যে পিডিএফ নোটসটা পায়, তো
তো সেই পিডিএফ নোটসটা আমি মনে করেছি যে যারাই আমার এই ক্লাসটা করেছে তাদেরকে সেই পিডিএফ নোটসটা আমি বিনামূল্যে দেব। আমাদের বিদ্যানিকেতনের অ্যাপ্লিকেশনটা ইনস্টল করলে ফ্রি পিডিএফ সেকশন যেটা আছে সেখানে গেলেই তোমরা পেয়ে যাবে এই পিডিএফটা। এই পিডিএফটা মানে এই যে ক্লাসটা আমি করালাম, ক্লাসের ভিত্তিতে আমি যে নোটসটা বানিয়েছি, যেখানে টপ 70 কি 75 কোশ্চেন্স হবে, যেগুলো আমি রেখেছি, যেগুলোর মধ্যে থেকে তুমি কমন পাবে পরীক্ষায়। আর কমনের আশা করি তোমরা করবে না, কারণ টেক্সটটা ভালো করে বুঝলে ওখানে সব কটা তুমি একবার বললেই তোমার মনে থাকবে। এবং টেক্সটের বেঙ্গলি মিনিং, ঠিক আছে, এবং এই ফিগার অফ স্পিচ সমস্ত কিছু আমি আমার এই পিডিএফ নোটস, যেটা আমি অনলাইন ক্লাসে এবং আমার অফলাইন ব্যাচে দিই, সেইটা তোমাদেরকে ফ্রিতে দিতে চলেছি। যে ফ্রিতে যদি নিতে হয় পুরো পিডিএফ নোটসটা বাড়িতে পড়াশোনার জন্য, তো তোমাদেরকে বিদ্যানিকেতন অ্যাপসটা ইনস্টল করে সেখানে ফ্রি সেকশন থেকে নিতে হবে। আমার ক্লাসটা যেহেতু করানো হয়ে গেছে, এই যে আমার পিডিএফটা আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি, ঠিক আছে, দারুণভাবে আমি নোটসগুলো বানাই। তো এই টেক্সটের ওপর মানে এই টেক্সটের ক্লাসটা যারা করলো অনলাইনে আমার কাছে, আর পিডিএফটা যারা একটু দেখে নেবে, এই টেক্সট থেকে একটা প্রশ্নও মিস হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা, একটু নোটসটা দেখে নাও তোমরা। দেখো, আমি প্রথমে একটু কবি পরিচিতির জিনিস রেখেছি, তারপর পুরো যে কবিতাটা আমি করালাম তার যে ফিগার অফ স্পিচ সমস্তটা সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। সমস্ত কবিতাটা মানে সেই ওয়ার্ডের পাশে তার বেঙ্গলি মিনিং, যাতে তুমি রিডিং পড়ার সময় আলাদা করে সহায়িকার বেঙ্গলি মিনিং পড়তে এরকম যাতে না হয়, তুমি আমার ক্লাসটা ভালো করে করবে। এবং আমার ক্লাসের সেই নোটসটাই তুমি এই যে ওয়ার্ডের পাশে বেঙ্গলি মিনিং পেয়ে গেলে, তোমার দেখবে সহায়িকাতে আলাদা করে বেঙ্গলি মিনিং পড়তে হবে না, তুমি তখন ঝরঝরে বলতে পারবে। তার জন্য ক্লাসটা অবশ্যই আগে করতে হবে, তারপর এইটা পড়লেই হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো আমি কি রেখেছি, এটা টেক্সটের জিনিস তো রেখেছি। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে উচ্চারণ, আমাদের উচ্চারণ এবং বেঙ্গলি মিনিং। যাদের মনে হবে না তারপরেও আমি উচ্চারণ করতে পারছি না, তো উচ্চারণ এবং তার বেঙ্গলি মিনিং একদম পাশাপাশি রয়েছে সুন্দর গুছিয়ে। আচ্ছা, আর কি আছে দেখো, সমস্তটা তোমরা পেয়ে যাবে। আর হচ্ছে কোশ্চেন অ্যান্সার, দেখো আমি কটা রেখেছি। একদম একটা প্রশ্ন, ছোট্ট করে, প্রশ্নটাতেও আমি বেশি মানে বড় করিনি, ছোট্ট একটা প্রশ্ন তার ছোট্ট একটা উত্তর, বুঝে গেল, একদম একদম ছোট্ট করে দারুণ করে, ঠিক আছে। যেমন দেখো 5 নম্বর প্রশ্নটা, দ্য ট্রাঙ্ক অফ দ্য ক্যাজুইনা ট্রি ইজ, দেখো রাফট, জাস্ট একটা ওয়ার্ডে। তোমাকে এমসিকিউ 4টে অপশন আমি রাখিনি, কারণ আমি নোটসটাকে বড় করব না, কারণ পরীক্ষার সময় তোমাকে এই অপশনটা ছাড়া আরো 3টে অপশন দেবে, তো তুমি ওগুলো বাদ দিয়ে এটা লিখে দেবে। তো এই হচ্ছে আমাদের সুন্দর দারুণ ভাবে পিডিএফটা। আমি দেখো এখানে কতগুলো প্রশ্ন রেখেছি, এখানে 73টা প্রশ্ন, ব্যাস 73টা প্রশ্ন, 9টা পেজ। তো সমস্তটা রয়েছে আমাদের এই পিডিএফ নোটসে। আমি অনলাইন ক্লাসে, যারা আমার কাছে অনলাইন ক্লাস করে তারা পর ক্লাসগুলো পায়, সপ্তাহে 3টে ক্লাস দেওয়া হয়, যার মধ্যে প্রথম 2টো ক্লাস টেক্সটের থাকে এবং একটা ক্লাস গ্রামারের থাকে। একদম গ্রামারের একদম ভিত মজবুত করা হবে। এবং ওই 2টো ক্লাসের মধ্যে যখন আমি দেখবো আমার ক্লাসে সমস্তটা হয়ে যাবে, তখন তার মধ্যে একটা ক্লাস রিপ্লেস করে রাইটিং এর সেকশনটা রাখা হয়, সেটা একদম শেষের দিকে, মানে একদম পরীক্ষার সময়ের দিকে তো আমাদের সমস্তটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমি সেকেন্ড মানে পরের সেমিস্টারের মানে তোমাদের 4th সেমিস্টারের রাইটিং সেকশনের জিনিসগুলো আমি মানে আমাদের 3rd সেমিস্টারের শেষ থেকেই স্টার্ট করে দিই, যাতে তুমি রাইটিং এর ক্ষেত্রে কোনো রকম সমস্যা না হয়, নিজে নিজে লিখতে পারো। তো এইভাবে অনলাইন ক্লাসগুলো করানো হয়, যে ক্লাসে একদম দারুণ গুছিয়ে এরকম পিডিএফ নোটস, একদম রেকর্ডেড ক্লাস, বাড়িতে বসে ঠান্ডা মাথায়, কোনো চাপ নেই, বাড়িতে দারুণ ভাবে বসে পড়াশোনা করতেই পারি আমরা, পারি না? অন্যান্য সাবজেক্ট আমরা প্রাইভেট টিউশনে পড়ছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ইংলিশটা যদি গুছিয়ে এরকম ক্লাসগুলো হয়, তুমি কিন্তু ক্লাস 11-12 এর ইংলিশ কিন্তু 9-10 এর ইংলিশের সাথে তুলনা করলে কিন্তু হবে না, কারণ এখানে কিন্তু ইংলিশের ওয়ার্ড লাইনের অনেক রকম ব্যাপার রয়েছে, যেগুলো একটুখানি ভালো মতো অনলাইন ক্লাস করলে তুমি একদম ওয়ার্ড লাইন ধরে ধরে জিনিসগুলো বাড়িতে বসে দারুণ ভাবে বুঝতে পারবে, যেটা অফলাইন ব্যাচে হয়তো সব টিচার করায় না, আমার মনে হয় এরকম না, কারণ আমি পার্সোনালি যখন প্রাইভেট টিউশন পড়তাম তখন আমি ঠিক এরকম ভাবে পাইনি জিনিসগুলো। কিন্তু আমি মনে করি আমি আমার বেস্ট দেবো, সেটা আমি আমার অনলাইন ক্লাসে দিচ্ছি এবং অফলাইন ক্লাসেও দিচ্ছি, কারণ আমি অনলাইনে যে ক্লাসটা করাচ্ছি সেটা অফলাইনে আমার অফলাইনে স্টুডেন্টদের সামনেই করানো হয়, তাদেরকেও একই রকম ভাবে পড়ানো হয়। তো নবদ্বীপ থেকে অনেক দূরে তোমরা যারা রয়েছো, তোমরা আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে পারো খুব কম খরচে, অফলাইনের তুলনায় অনলাইনে একদম অনেক কম খরচে, পার মান্থ 99। তো এই অল্প মূল্যে তোমরা দারুণভাবে ক্লাসগুলো করতে পারো, দেখবে ইংলিশ সাবজেক্টে বাদ বাকি সাবজেক্টের থেকে বেশি নাম্বার তুমি পাচ্ছ, কারণ ওখানে পরীক্ষায় যা আসছে সবই তোমার আর কি মানে হাতের কাছে, মানে তুমি বুঝতে পারো এই সমস্ত জিনিস তো আমার প্র্যাকটিস করাই হয়ে গেছে অনলাইন ক্লাসে। তার জন্য নিজেকে একটু গাইড করতে হবে, যে স্যার সপ্তাহে 3টে ক্লাস দেবো, ওই 3টে ক্লাস আমি পরবর্তী একটা দিনের মধ্যে কমপ্লিট করব, ঠিক আছে। তো অনলাইন ক্লাসে জয়েন হলে তোমাদের ইংলিশ নিয়ে কোনো চিন্তাই থাকবে না। যদি তোমরা কেউ অফলাইনে কোথাও পড়ে থাকো,
তবুও অনলাইন ইংলিশে ঢুকতেই পারো, দেখবে খুব চাপলেস ভাবে বাড়িতে পড়তে পারো। আর যদি কেউ মনে করে না কোনো অফলাইন টিচার নেবো না, অনলাইনে দারুণভাবে অনলাইনে একদম রিল্যাক্স মুডে বাড়িতে কম খরচে দারুণভাবে তুমি যদি নিজেকে নিজে গাইড করতে পারো, সুন্দর করে পড়তে পারো। আর ডাউট ক্লিয়ারিং ক্লাস হয়, কোনো ডাউট থাকলে সেখানে তুমি আমার সাথে ডাউট ক্লিয়ারিং ক্লাসে সমস্ত ডাউট ক্লিয়ার করে নিতে পারো, এবং এই সুন্দর গোছানো পিডিএফ নোটসগুলো নিয়ে বাড়িতে দারুণভাবে পড়তে পারো। আমি মনে করি ইংলিশ বর্তমান সময়ে অনলাইন ক্লাস বেস্ট। আমি নিজে অনলাইন ক্লাসে পড়িনি, আমার সময় তখন অনলাইন ক্লাস ছিল না, 2012-13 সাল নাগাদ আর কি, 12 সাল নাগাদ। কিন্তু এখন তো অনলাইনের প্ল্যাটফর্মটা এত সুন্দর স্ট্রং হয়েছে, তোমরা বিদ্যানিকেতন অ্যাপ্লিকেশন ইনস্টল করো এবং সেখানে অনলাইন কোর্সে জয়েন হও, বা অনেক কিছু যদি জানতে হয়, আরো কিছু যদি জানতে হয় আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো, দারুণভাবে ইংলিশ বাড়িতে এনজয় করে পড়ো, উচ্চ মাধ্যমিক ইংলিশে দারুণ নাম্বার হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। একদম থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, দুটো সেমিস্টারে দারুণ নাম্বার তোমার হবে। তো সেটা আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি তুমি আমাকে একটু বিশ্বাস করতে পারো, ভরসা করতে পারো, এবং আমার ক্লাসগুলো যদি একটু তুমি নিজের সময় মতো বাকি সাবজেক্টগুলোর সাথে ম্যানেজ করে করতে পারো। ঠিক আছে, তো আজকে এইটুকুই, আশা করি তোমাদের পুরো ক্লাসটা ভালো লেগেছে। আর পিডিএফ নোটসটা তোমরা আমার কাছে অনলাইন ক্লাস করো কি না করো, যাই করো, পিডিএফ নোটসটা নিয়ে নাও। এই পিডিএফ নোটসটা আমি একদম ফ্রিতে দিয়েছি সবার জন্য, তো তোমরা নিয়ে বাড়িতে পড়াশোনা করো। ঠিক আছে, সবাই ভালো থেকো। তো যারা মনে করছে অনলাইন ক্লাসে জয়েন হবে, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো, দেখা হবে।